নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন আমাদের নিমন্ত্রণের সাড়া দিয়ে, তিনি ডক্টর মনোজিৎ বণিক। নমস্কার স্যার। নমস্কার। আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয় আলোচনা করব, আমাদের মুখ্য বিষয় হলো দাঁত। তো আপনারা অনুষ্ঠানের ইন্ট্রো শুনেই কিন্তু বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় আলোচনা করব, এবং আমাদের মধ্যে কিন্তু এই উপত্যকারই একজন ডেন্টিস্ট আছেন। তো স্যারের কাছ থেকে আজকে আমরা গোটা অনুষ্ঠানই আমাদের দাঁত মাড়ি কীভাবে আমরা সুস্থ রাখবো, ভালো রাখবো, সব বিষয়ে আজকে আলোচনা করব। স্যার, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো, আমাদের ঈশান বাংলা স্টুডিও এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার একটা নিউ এক্সপিরিয়েন্স। তোমার সাথে আমার আগের থেকে একটা চেনা পরিচিতি আছে, তোমার আমন্ত্রণে আমি এসেছি, এটা এসে ভালো লাগছে। অনেক ধন্যবাদ। স্যারের কাছ থেকে আমি জানতে চাইবো, স্যার আপনার পড়াশোনা, আপনার সব কিছু কোন জায়গায় হয়েছে, শিলচরে না শিলচরের বাইরে? স্কুলিং আমার শিলচর থেকেই হয়েছে। আচ্ছা। আর আমি 11 এবং 12 আমি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে পাশ করেছি। আচ্ছা। তারপর আমি গুয়াহাটি পড়তে যাই দন্ত রোগ বিশেষজ্ঞ হিসাবে, বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি পড়ার জন্য আমি গুয়াহাটিতে যাই, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে। আচ্ছা। ওখানে 4 বছর পড়াশোনা এবং ইন্টার্নশিপের পর আমি 2 বছর ওখানে আরও চাকরি করি, দেন শিলচরে আসা। আচ্ছা, তো সেখানে 2 বছর চাকরি করে আপনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমি দাঁতের এবং মাড়ির বা যে হোল ওরাল ক্যাভিটি নিয়ে অনেক রকম রোগ এসব নিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, এইসব ডায়াগনোসিস নিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সেসবের ট্রিটমেন্ট, অত্যাধুনিক যেসব ট্রিটমেন্ট করা যায় বা সেগুলো নিয়ে আমি ট্রেনিং নিয়েছি। তো এইগুলো নিয়ে আমি বেসিক্যালি ডিল করছি আর কি। আচ্ছা, তো আপনার কি ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার? অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ছিল অন্য কিছু। আচ্ছা। খেলোয়াড় হওয়ার। আচ্ছা। নর্মালি যেরকম থাকে আমাদের, বাট ধীরে ধীরে যখন দেখলাম যে না, খেলাতে ট্যালেন্ট নেই সেরকম, পড়াশোনাতে আছে, তাহলে পড়াশোনাটাকে এগিয়ে তারপর ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি। অনেক ধন্যবাদ, এবং আজ পুরো অনুষ্ঠান আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, এবং আশা করি আপনি আমাদেরকে ডিটেলসে বলবেন, এবং আপনার এই বলার মাধ্যমে কিন্তু আজকের আমাদের যারা দর্শকরা আছেন সবাই কিন্তু উপকৃত হবেন। আচ্ছা স্যার, আজ আমরা আপনার সাথে আলোচনা করব আমাদের নানান রকম দাঁতের সমস্যা নিয়ে। তো কিছু প্রশ্ন আমরা রেডি করেছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো কয়েকটি বিষয় আমরা আজকে আলোচনা করব, এবং সেই বিষয় আপনার কাছ থেকে আজকে আমরা জানব। আশা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা তথ্য প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও জানতে পারবেন। তো আমি সময় নষ্ট না করে আমরা প্রশ্নর দিকে এগোচ্ছি। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের যে দাঁতের শিরশিরানি একটা হয়, এবং এটা কেন হয়? অ্যাকচুয়ালি এটা আগে বলতে গেলে আগে আমাদের দেখতে হবে যে দাঁতের মুখ্য যে 3টা অংশ বা পার্ট, হ্যাঁ, তো সেটা না জানলে সেটা বোঝানো সম্ভব হবে না। তো নর্মালি দাঁতের যে অ্যানাটমি কেলি, আমাদের বাইরের যে লেয়ারটা থাকে যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, সেটা হলো এনামেল বলে, হোয়াইট যে লেয়ারটা। আচ্ছা। তো এনামেলের পরের যে লেয়ারটা, যেটা হয়তো আমরা খালি চোখে দেখছি না, বাট আন্ডার মাইক্রোস্কোপ সেটা দেখা যাচ্ছে, সেটা হলো ডেন্টিন। ঠিক আছে। আর নেক্সট 3 নম্বর পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা দাঁতটাকে সজীব রাখতে, ভাইটাল রাখতে হেল্প করে, সেটা হলো পাল্প। ওটাতে ব্লাড ভেসেলসও আছে, নার্ভসও আছে। তো এখন মেইনলি হয় শিরশিরানি ভাবটা যে এনামেল যদি লস হয়ে যায়, এনামেল আউটার লেয়ারটা যদি লস হয়ে যায় বা ডিগ্রেড হয়ে যায়, যে কোনো হ্যাবিটসের জন্য হতে পারে সেটা, তাহলে কি ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়, নিচের সেকেন্ড লেয়ারটা এক্সপোজ হয়ে যায়। তো সেকেন্ড লেয়ারটা এক্সপোজ হলে অনেক সময় ঠান্ডা বা গরম বা কোনো রকমের মিষ্টি জাতীয় পদার্থ যখন আপনারা খাবেন, তখনই সেন্সিটিভিটিটা ইস্যু স্টার্ট হয়। আচ্ছা, সেটাই হলো মেইন কারণ। আচ্ছা, দর্শক বন্ধুরা, অনেক কিছু কিন্তু আমরা এই যে আমাদের শিরশিরানির যে সমস্যাটা হয়ে থাকে, আমি জানি আপনাদের মধ্যেও অনেকেরই এটা হয়। তো স্যার কিন্তু আমাদেরকে এটা ডিটেলসেই বললেন যে সেই সমস্যাটা কেন হয়, এবং সেই সমস্যার থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। সেই সমস্যার আগে কারণটা জানতে হবে। কারণটা যে মুখ্য কারণ, সেটা যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে শিরশিরানি ভাবটাও অনেক
পক্ষে আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো প্রথম হলো যে নর্মালি মানুষ যখন দাঁতটা ব্রাশ করে খুব ফোর্স দিয়ে, যারা খুব জোরে ব্রাশ করে, দেখবেন 2 মাসের মধ্যেই যে টুথব্রাশটা আছে ফেল হয়ে যাচ্ছে, ছিবড়ে যাচ্ছে। তো তখন ওখানে কি হয় যে খুব জোরে যদি ব্রাশ করেন, তো ধীরে ধীরে লং পিরিয়ড অফ টাইম, অনেক বছর ধরে যদি করতে থাকেন, তাহলে ওটা এনামেলটা লস হয়। ওটা একটা মেইন রিজন, ঠিক আছে। তো ব্রাশিং টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রাশিং টেকনিকটা তখন আপনাকে সফট ব্রাশ ইউজ করতে লাগবে, সফট ব্রিসেলওয়ালা ব্রাশ ইউজ করতে লাগবে। আর যে জোরে, খুব জোরে ব্রাশ করাটা ঠিক নয়। যেটা আপনি মেন করবেন সেটা হলো সার্কুলার মুভমেন্ট করতে লাগে। মানুষ হরাইজন্টালি মুভমেন্ট করে, যার জন্য ব্রাশটা যখন আমি এখানে দেখাচ্ছি মডেলে, ব্রাশটা সবসময় সার্কুলার মুভমেন্ট করতে লাগে। আচ্ছা, হ্যাঁ। আর শুধু বাইরের পোর্শনটা ব্রাশ করলে হবে না, ভেতরের পোর্শনটাও ব্রাশ করতে হবে। আচ্ছা, উপরের দিকে যদি আপনি উপরের দাঁতগুলো ব্রাশ করতে যান, তখন ডিরেকশনটা হবে ব্রাশের নিচের দিকে, ঠিক আছে। উপরের দাঁতের জন্য নিচের দিকে, ঠিক আছে। আর নিচের দাঁতের জন্য উপরের দিকে, এইভাবে ব্রাশটা করতে হবে, ঠিক আছে। যদি আপনি খুব জোরে যদি এরকম যদি খুব জোরে জোরে যদি হরাইজন্টালি যদি ব্রাশ করেন, তাহলে কি হয়, দাঁত ও মাড়ির মধ্যে যেই জাংশনটা আছে, ওখানে কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে কন্টিনিউয়াস ট্রমা হতে হতে এনামেলটা লস হয়ে যায়। যার জন্য যখন আমরা ঠান্ডা জল বা কিছু গরম কিছু খাই, খুব জোরে শিরশিরানি ভাব, খাওয়া ইচ্ছে যায় তখন থাকে না, কিছু ঠান্ডা খেলে একটা বিরক্তিকর, না ঠান্ডা খাবো না। তো সেই থেকে বাঁচার জন্য আগে ব্রাশিং টেকনিকটা খুব ধীরে এবং সার্কুলার মোশনে ব্রাশটা করতে হবে। 2 নম্বর হলো কারণ যে কিছু মানুষের ধরুন গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, ঠিক আছে। তো চোরা ঢেক বা চোকা ঢেক যেটা আমাদের এখানে বলে, সেটা মুখে যখন আসে, তো এটা যদি অনেক বছর ধরে সেটা যদি ট্রিটমেন্ট না করা হয়, তো তখন কি হয়, ইরোশন হয়ে যায়। ইরোশন মানে এই ভেতরের অংশগুলো, দাঁতের যে একটা বাইরের অংশ আছে, এটা ভিতরে, যেটাকে আমরা লেবিয়াল সাইড বলি, হ্যাঁ, লিঙ্গুয়াল সাইড বলি, সরি, আর বাইরেরটাকে আমরা লেবিয়াল সাইড বলি। তো ওই ভেতরের অংশগুলো ক্ষয় হতে শুরু করে। তো ওটার জন্য সেম রিজন, সেন্সিটিভিটি হতে পারে। বা কখনো এই পান, গুটকা বা সুপারি, এগুলো অ্যাকচুয়ালি অ্যাব্রেসিভ এজেন্ট, ঠিক আছে। তো অ্যাব্রেসিভ এজেন্ট কী হয়, এগুলো শক্ত জিনিস কনস্ট্যান্টলি খাচ্ছেন আপনারা 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর ধরেও খাচ্ছে, কী হয়, এনামেলগুলো ক্ষয় হয়ে যায়। তো তখনও সেন্সিটিভিটি ইস্যু হতে পারে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, খুব একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু স্যারের কাছ থেকে জানতে পারলাম, এবং স্যার আমাদের এই মানে কথাবার্তার যে আরও সুবিধা করার জন্য, বোঝার আরও সুবিধা করার জন্য কিন্তু উনি একটা ডেমো এনেছেন আমাদের এই অনুষ্ঠানে, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্যার কিন্তু আমাদেরকে ব্রাশিং সিস্টেমটা কিন্তু একদম ভালোভাবে দেখিয়ে দিয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যে পদ্ধতিতে আমাদের ব্রাশ করাটা প্রয়োজনীয় উনি কিন্তু দেখালেন। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন সেই পদ্ধতিটা ইউজ করার। আচ্ছা স্যার, আমার আরও একটি প্রশ্ন, যেটা এখনও আপনি বলেই দিয়েছেন, যে আমাদের এই ব্রাশ করার সময় অনেকেরই কিন্তু একটা ব্লিডিং হয়, তো সেটাও কি এই সমস্যার জন্যই? হ্যাঁ, ব্রাশিং টেকনিক ঠিকমতো না করলে, অথবা ব্রাশ যদি খুব কম করা, ওরাল হাইজিন যেটা আছে, ওটা যদি মেনটেন না করা হয়, মানুষ একবার ব্রাশ করে, কিছু গ্রাম অঞ্চলে ব্রাশই করে না, এমনও আছে। আমি এরকমও পেশেন্ট পেয়েছি যে উনি অনেক বছরের পর বছর ব্রাশই করেন, ব্রাশ করছেন না। তো তখন কি হয়, একটা প্লাগ জমা হয়ে যায়। আমরা যখনই কিছু খাওয়ার উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে একটা লেয়ার দাঁতের উপরে এসে যায়, যেটাকে আমরা বলি প্লাগ, ঠিক আছে। তো ওখানে ব্যাকটেরিয়াও থাকে, কিছু খাওয়ার যে ফুড ডেব্রিসগুলো, ওটা ওখানে দাঁতে স্টিক করে থাকে। তো ওটাকে সরাতে হবে। আচ্ছা, যার জন্য অ্যাটলিস্ট দিনে আফটার ব্রেকফাস্ট একবার ব্রাশ করতে লাগে, আর রাত্রে বেডে যাওয়ার আগে একবার ব্রাশ, মানে পুরো সারাদিনে দুবার করতে লাগে। রাত্রিবেলা খাওয়ার পরে, ডিনার পরে, সব কিছু খাওয়া দাওয়া শেষের পরে, ঘুমানোর আগে একবার ব্রাশ করতেই লাগবে। সেই এরপরে কিছু খাওয়া চলবে না, ব্রাশ করার পরে আর কিছু খাওয়া চলবে, জল খেয়ে ঘুমিয়ে যাবে। তারপর নেক্সট সকালবেলা উঠে আপনি ব্রেকফাস্টও করতে পারবেন। সকালে উঠেই যে ব্রাশ করতে লাগবে সেটার কোনো কারণ নেই, কারণ কি হয়, সারা রাত্রিরে আমাদের মুখে কিছু গুড ব্যাকটেরিয়াও আছে, যেটা আমাদেরকে ডাইজেশনে খুব হেল্প করে। তো ওই গুড ব্যাকটেরিয়াগুলো যখন আপনি সকালে ঘুম থেকে উঠেই যদি ব্রাশটা করে ফেলছেন, তো গুড ব্যাকটেরিয়াটাও চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ঘুম থেকে উঠেই আগে জল খাই আমরা নর্মালি, এরপর ব্রেকফাস্ট করি, তারপর আপনি ব্রাশ করুন।
তাহলে আপনার হাইজিনটাও মেনটেন থাকলো। আর মূলত কি হয় যে দাঁত এবং মাড়ির যে জাংশনটার মধ্যে এই জায়গাগুলোতে এটাতে একটা মাইক্রোস্কোপিক একটা গ্যাপ আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। ওটাকে বলে জিঞ্জাইভাল সালকাস, যেটা আমাদের মেডিকেল ভাষা। তো ওখানেই ওই গর্তটাতে গ্যাপটাতে কনস্ট্যান্ট খাওয়া জমে যাচ্ছে, কারণ ব্রাশের ব্রিসেল, আপনার যেহেতু ব্রাশিং টেকনিক ঠিক না, তো ব্রাশের যে ব্রিসেলগুলো এগুলো সেখানে পৌঁছছে না, যার জন্য কি হচ্ছে ওখানে লেয়ার অফ ফুড ডেব্রিস জমে যাচ্ছে, ওখানে প্ল্যাক জমছে, আস্তে আস্তে ওটা মিনারেলাইজ হয়ে যায়। মানে মিনারেলাইজ শক্ত হয়ে এটা ক্যালকুলাস হয়ে যায়, এটা পাথরের মতো হয়ে যায়। তো যখন অনেক সময় পাথরের মতো টুকরোর মতো বেরিয়ে আসে, হ্যাঁ, তো পেশেন্ট এসে বলে যে আমার দাঁতের টুকরো বেরিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি এটা দাঁতের টুকরো না, ওটা হলো ক্যালকুলাস, যেটা আমরা বলি স্টোনের মতো টার ফর্মেশন হয়ে যায়। তো সেটা আপনাকে ট্রিটমেন্ট করতে লাগবে, ডেন্টিস্টের কাছে যেতে লাগবে, গিয়ে আপনি ক্লিনিং করান, তাহলেই এটা থেকে আপনি বাঁচতে পারবেন ব্লিডিং গামস থেকে। এছাড়াও কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি লাইক ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলেও মাড়ির সমস্যা হতে পারে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, এই এতটুকু সময় আমরা যেগুলো বিষয়ে কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। স্যার, আমি আরও একটি প্রশ্নে আসছি। অনেকেরই কিন্তু এরকম থাকে, মানে প্রত্যেকটা দাঁত কিন্তু সমানভাবে থাকে না, মানে এটা অনেকেরই এই সমস্যাটা থাকে। তো অনেকেরই মানে একটা পিছে আগের একটা মানে ব্যাপার থেকেই যায়। তো সেই মানে সেই সমস্যাটা কেন হয় এবং সেটার ট্রিটমেন্টটা কি? সেই সমস্যাটা কেন হয় অ্যাকচুয়ালি যখন ছোট অবস্থায় দুধের দাঁত যদি খুব আর্লি লস অফ টিথ হয়ে যায়, মানে দুধের দাঁতের একটা নির্দিষ্ট সময়সীমা আছে পড়ার, তো সেই সময়সীমার আগেই যদি দাঁতটা হয়তো কোনো রকম কেভিটি হওয়ার জন্য হলো, কেভিটিটা খুব বেশি ডিপ হলো, তো ডাক্তার ফেলতেই হলো লাস্টে, বা কোনো রকম ফিল আপ যদি না করেই কোনো নেগলিজেন্সির কারণেও হতে পারে সেটা। তো ওখান থেকে কি হয়, দাঁতটা যদি আগেই পড়ে যায় তখন কি হয় দাঁতের যে অ্যালাইনমেন্টগুলো, কারণ দাঁতটা এটা দুধের দাঁত, ওই জায়গাটা যখন গ্যাপ সৃষ্টি করে তখন নেক্সট যে পিছের দাঁতগুলো ধীরে 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 মাইগ্রেট করা শুরু করে আগের দিকে। সেটা খুব অনেক বছরের পর বছর ধীরে 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 স্লাইড মুভমেন্ট করে। তাহলে কি হয়, বাইটটা যখন আমাদের একটা নির্দিষ্ট বাইট আছে, ঠিক আছে, এই বাইট যেটা হয় ওই বাইটটা যদি ঠিক না থাকে তাহলে দাঁতের অ্যালাইনমেন্টগুলো খারাপ হয়ে যায়। কিছু মানুষের কাছে নর্মালি আমাদের দাঁতের বাইটটা কি এরকম না, সামনের দাঁতটা নিচের দাঁতটাকে ওভারল্যাপ করছে, এটাই নর্মাল। কিছু মানুষের আছে এরকম, হ্যাঁ, দাঁতগুলো। তাহলে কি হয়, এটা কিছু হ্যাবিটসও আছে। বাচ্চারা যদি জিভ দিয়ে ছোটোবেলা বয়সেই এগুলো হ্যাবিট যদি ফর্ম করে, যেমন টাং থ্রাস্টিং, যেমন জিভ দিয়ে সামনের দাঁতগুলোকে বারবার ঠেলছে, ঠিক আছে, অনেক বছর 2 বছর 3 বছর ধরে অনায়াসে করে যাচ্ছে, বা থাম সাকিং হ্যাবিট, আঙুল চোষা যেটা, এটা এই হ্যাবিট থেকে এই হ্যাবিটগুলো যদি বর্জন করে তাহলে এই মেল অক্লুশন বা আমরা যেটা মেল অ্যালাইনমেন্ট বলি দাঁতের, এটার সমস্যার থেকে সমাধান পেতে পারে। আর 7 বছর বয়সে একবার যে কোনো অর্থোডন্টিস্ট বা ডেন্টিস্ট সের কাছে যেতে লাগবে, যাতে ফিউচারে কোনো অ্যানোমেলি হতে পারে কিনা দাঁতের অ্যালাইনমেন্ট। আফটার 12 ইয়ার্স অ্যাকচুয়ালি আমাদের সব মূলত যে দুধের দাঁত এগুলো পড়ে যায়। তো আফটার 12 ইয়ার্স যে বয়সের দাঁত, যেটা পার্মানেন্ট দাঁত, যেটা আর কখনোই তুমি আর পড়ার পরেও আপনার আর ওটা গজাবে না, আচ্ছা, ঠিক আছে। তো এর আগেই একটা ইন্টারসেপটিভ অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলে ওটা করাতে হয়, বা ওটা প্রেডিক্ট করার জন্য ডেন্টিস্টের কাছে 7 বছর বয়সে বা 9 বছরের ভিতরে যেতে লাগে। আচ্ছা, তো আপনি বলছেন মানে প্রত্যেকটা বাচ্চারই 7 বছর যখন বয়স হয় একটা ডেন্টিস্টের কাছে মানে যাওয়া প্রয়োজনীয়, যাতে ফিউচারে আমরা প্রেডিক্ট করতে পারি। এখন যদি কারণ ওই সময়সীমাতে কি হয়, ডেভেলপিং স্টেজে থাকে, হ্যাঁ, গঠনমূলক ক্রিয়াতে থাকে আমাদের হাড্ডি, বোন, জটা। তো তখন কি হয়, যদি তখনই আমরা যদি ওটাকে ডিটেক্ট করতে পারি যে ফিউচারে পেশেন্টটা প্রবলেম হতে পারে, তো তখন আর্লি একটা আছে না, প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউর, ঠিক আছে, তো বেটার দেন কিউর, প্রিভেনশন। তো প্রিভেন্ট করার সময় যদি আমি পেয়ে যাই তাহলে ভবিষ্যতে আর অ্যালাইনমেন্টগুলো, এই যে মেল অ্যালাইনমেন্ট, এগুলো হবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন। এবং যাদেরই ছোট বাচ্চা আছে, স্যার কিন্তু বললেন যে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু 7 বছর যখন বয়স হয় একজন ডেন্টিস্টের কাছে কিন্তু যাওয়াটা কিন্তু মানে প্রয়োজনীয়। তো সেটাও আপনাদের ঘরেও যদি 7 বছরের মতো কোনো শিশু থেকে থাকে, আপনারাও কিন্তু চেষ্টা করবেন সেই একজন ডেন্টিস্টের কাছে কিন্তু নিয়ে যাওয়া। আচ্ছা স্যার, আরও একটি প্রশ্ন হলো,
অনেক মানুষেরই মানে ঘুম থেকে ওঠার পরে মুখের মধ্যে একটা ব্যাড স্মেলের প্রবলেম থাকে। তো কেউ কেউ আছে সেটা প্রকাশ করতে পারেন, কেউ কেউ আছে ডাক্তার কাছে গিয়েও কিন্তু প্রকাশ করতে পারেন না, হয়তো একটা লজ্জার কারণও থেকে থাকে। তো সেই বিষয়টা কেন, মানে সেই সমস্যাটা কেন হয় এবং সেটার ট্রিটমেন্টটা কি? সেটার সমস্যা হলো যে 1 নম্বর যে দাঁতের মানে পরিচর্যাটা ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো আপনি ব্রাশ করছেন না, কিছু খেয়ে আপনি মুখটাকে অ্যাটলিস্ট কুলকুচি করতে হয় জল দিয়ে হলে, ঠিক আছে, সেটা আপনি করছেন না, বা সেটা কোনো রকমের সিস্টেমিক ইলনেসও হতে পারে, যেটা আমি বললাম একটু আগে একটা কোশ্চেনে যে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলে অথবা অন্য লিভারজনিত কোনো অসুখ যদি থাকে, তাহলেও মুখ দিয়ে একটা ব্যাড ব্রিথ বা ব্যাড স্মেল, যেটাকে আমরা মেডিকেল ভাষায় হ্যালিটোসিস বলি, সেটা হতে পারে। তো সেটার জন্য আগে যে কজ ফ্যাক্টরটা, ওটাকে আগে ঠিক করতে হবে। তো রেগুলার 6 মান্থস অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে একবার ভিজিট করতে লাগে, যাতে আপনার দাঁতের এবং মাড়ির যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে যাতে ওই সময় ট্রিটমেন্ট করা যায়। তাহলে আপনি আর রেগুলার মাউথওয়াশ বা নন অ্যালকোহলিকটা ব্যবহার করলে বেশি ভালো। যদি প্রথমে ইনফেকশন থাকে তাহলে আমরা ডেন্টিস্ট যেটা রেকমেন্ডেড মাউথওয়াশ দেয়, বা বাড়িতে আপনি নন অ্যালকোহলিক মাউথওয়াশ ইউজ করুন, সাথে আপনি ব্রাশ করুন, এবং ফ্লসিংটা খুব ইম্পর্ট্যান্ট। ফ্লসিংটা কি হয়, এটা একটা সুতোর মতো হয় জিনিসটা, এটা আপনি আপনার মিডল ফিঙ্গারে ওটাকে বেঁধে তারপর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দাঁতের যে ফাঁকগুলো আছে, দুটো দাঁতের মিডিলে যে গ্যাপগুলো আছে, ওখানেই খাওয়াগুলো বেশি আটকে থাকে, আর ওগুলো স্টিক করে থাকে, তারপর ব্যাকটেরিয়া ওটাতে অ্যাটাক করে, এন্ড দেন আপনার এনামেল লস, ডিকে হয়, ক্যাভিটি হয়, মানে নানান সমস্যা সেখান থেকে, এরপর থেকে আপনার মুখে গন্ধ হওয়া শুরু হয়। আরেকটা কারণ হতে পারে যে টবেকো যারা কনজাম্পশন করে, যারা তামাক জাতীয় পদার্থ খেয়ে থাকে, তো ওদের একটা ব্যাড ব্রিথ সবসময় থাকে ওদের মুখে, তো সেটা বর্জন করুন, সেটার থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আচ্ছা, আর ওরাল ক্যান্সার যেটা মানে হয়ে থাকে অনেকেরই, সেটা হয়, অনেকে কিন্তু বুঝতে পারেন না। তো সেটা অনেকেরই ধারণা আছে যে আমি পান খাচ্ছি বলে আমার পান থেকে হচ্ছে, সুপারি থেকে হচ্ছে, তো সেটা কি সের জন্যই হয় না? এটার কোনো মানে আলাদা একটা কারণ আছে? দেখুন, মূলত ওরাল ক্যান্সার যেটা আমাদের নর্থ ইস্ট অ্যাকচুয়ালি হাব অফ ওরাল ক্যান্সার, ঠিক আছে, অ্যাকচুয়ালি বলতে গেলে ক্যাপিটাল অফ ওরাল ক্যান্সার বলতে পারেন। কারণ এখানে মানুষের একটা হ্যাবিট আছে যে পান খাওয়া, সুপারি, বিশেষ করে সুপারি, তারপর সাদা গুটখা বা স্মোকিং, যে কোনো রকমের বিড়ি, সিগারেট। তো এটাতে কি হয়, আগে ওরাল ক্যান্সারটা ফট করে হয় না, ঠিক আছে, আগে কিছু আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস সেটা থাকে, যেমন আপনার ঠিক মুখের চামড়ার ভেতরে যদি আপনি লক্ষণ করলে দেখা যাবে যে অল্প সাদা সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা যেখানে খৈনি রাখে ওই পার্টিকুলার অংশটা সাদা সাদা, বা ওটা হয়তো তুলো দিয়ে বা কিছু করলে ওটা স্ক্র্যাপ করে উঠানো যাচ্ছে না। তো এটা মানে আর্লি ডিটেকশন, যেটাকে আমরা বলি, ওটা প্রি ক্যান্সারাস লেশন বা কন্ডিশনও হতে পারে। কিছু কিছু কেসে যারা অনেক বছর ধরে গুটখা খাচ্ছে বা সুপারি খাচ্ছে, ওদের কি হয়, মানে স্টিফ হয়ে যায়, ওদের যে মিউকোজাটা আছে, ওরাল মিউকোজা, যেটা মুখের ভেতরে যে চামড়া আমরা দেখি, সেটা স্টিফ হয়ে যায়, যার জন্য মুখটা খুলতে পারে না, ঠিক আছে, খেতে অসুবিধা হয়, বা কিছু স্পাইসি ফুড বা গরম কিছু খেলে জ্বালা করে। তো তখনই অ্যাকচুয়ালি আপনার যে নিকটবর্তী ডেন্টাল সার্জন আছে বা ডেন্টিস্টের কাছে যাওয়াটা খুব জরুরি। যদি ওটাকে আপনি নেগলেক্ট করেন, তাহলে পরবর্তীকালে সেটা ওরাল ক্যান্সারে মানে রূপায়িত হতে পারে বা ওটা কনভার্ট হতে পারে। আচ্ছা, তো মানে এরকম যদি কেউ হয়ে থাকে যে ওই সাদা সাদা ভাব যেটা আপনি বললেন, তো তখনই মানে এটা নেগলিজেন্সি না করে মানে ডেন্টিস্টের কাছে যাওয়া। সেটা গালেও হতে পারে, সেটা আমাদের জিভেও হতে পারে, ওপরে যে আমাদের তালুতেও হতে পারে। তো সেটা আপনার যখনই আপনার লাগছে এরকম কিছু, তাহলে আপনি যেতে লাগবে ডেন্টিস্ট। প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার থেকেও কিন্তু আমি মনে করছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি এরকম কারুর সমস্যা হয়ে থাকে, না হোক, এটা আমরা সবাই চাই সুস্থ থাকার, কিন্তু তারপরেও যদি কারুর আপনারা দেখছেন এরকম হচ্ছে, এরকম সমস্যায় আপনারা ভুগছেন, এগুলো কিন্তু নেগলিজেন্সি করবেন না, সাথে সাথে কিন্তু আপনারা একজন
আপনাদের নিকটবর্তী ডেন্টিস্টের কাছে কিন্তু আপনারা চলে যাবেন, গিয়ে আপনারা কিন্তু সেই সমস্যার কিন্তু ট্রিটমেন্টটা করাবেন। আচ্ছা স্যার, আপনি এত সময় আমরা কিন্তু মানে যে কথা বললাম এই যে ব্রাশিং সিস্টেমটা, তো অনেকেরই আছে এক পার্টিকুলার একটা টুথপেস্ট, যে আমি কেউ আছে কলগেট, কেউ আছে নানান রকমের একটা ব্র্যান্ডের ইউজ করে। তো আপনার মানে মেডিকেল সায়েন্সের সম্বন্ধে আপনি কি বলতে চান, মানে আমাদের প্রত্যেকের জন্য কি কলগেটটাই মানে ঠিক আছে, না মানে এটার মানে করণীয়টা কি, মানে টুথপেস্টে আমরা কি ইউজ করব, মেডিকেটেড কিছু আছে? প্রথমত অ্যাকচুয়ালি মানুষ কি বিজ্ঞাপনে দেখায় না, যে যে কোনো অ্যাডভার্টাইজই দেখুন, যে যখন টুথপেস্টটা দেয় বিজ্ঞাপনে পুরো লেপে দেয় টুথপেস্টটা, পুরো টুথব্রাশকে নিয়েই টুথপেস্টটা দেয়। এটা অ্যাকচুয়ালি ঠিক না। অ্যাকচুয়ালি পি সাইজ এটা মোটরের দানার যতটুকু সাইজ এতটুকুই টুথপেস্ট ব্রাশে দিতে লাগে। আর আর যখন আপনারা উপরে জাস্ট টুথপেস্টটা দিলেই হলো না, ঠিক আছে, ওটা ভেতরে ঢুকতে লাগবে। তো ওটাকে প্রেস করতে হবে। যখন আপনার টুথপেস্টটা আছে ভার্টিক্যালি ধরে ওটাকে প্রেস করবেন, তাহলে ভেতরে যখন ব্রিসেলসগুলোতে ঢুকবে তখনই আপনি যখন ব্রাশ করবেন, তাহলে এই সবটি ব্রিসেলসে যখন মেখে যাবে যখন টুথপেস্টটা, তখন আপনার ভালো করে ব্রাশিংটা ভালো আরও হবে। এবং যে জায়গাগুলোতে আপনার ডেব্রিস আছে বা কোনো রকমের যদি কোনো খাদ্যদ্রব্য আটকে থাকে ওটা বেরিয়ে আসবে। তো সেটা 1 নম্বর জরুরি। আর যদি কারো সেন্সিটিভিটি ইস্যু থাকে তাহলে মূলত পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, বা সোডিয়াম মোনোফ্লোরোফসফেট জনিত যেগুলো কম্পোজিশনওয়ালা মানে টুথপেস্ট আছে সেগুলো ইউজ করলে আপনার সেন্সিটিভিটি ইস্যু অনেকটা ঠিক হবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন, এটা কিন্তু অনেকেরই জানা নেই। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি এবং টিভিতে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়, এই যে স্যার এখন দেখালেন যে ব্রাশের উপরে পুরো যে লেপে দেওয়া, সেটা কিন্তু ঠিক না। পার্টিকুলার একটা কোয়ান্টিটি আছে, আর সেটা কিন্তু প্রেস করে ভেতরে ব্রাশের কিন্তু ভেতরে নেওয়াটা প্রয়োজনীয়। তো সেটা আমাদের দাঁতের পক্ষে খুব প্রয়োজনীয়, এবং দাঁতকে যদি আপনারা ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তো সেইটা কিন্তু আপনারা ফলো করবেন। আচ্ছা স্যার, দাঁত ফেললে চোখের কোনো কি সমস্যা হয়ে থাকে? অনেকেরই মানে এটা জানার একটা খুব আগ্রহ থাকে। হ্যাঁ, এরকম আছে, পেশেন্ট আসে যে একটা অ্যাংজাইটি নিয়ে আসে, যে আমি দাঁতটা ফেলবো কিনা, আমার চোখে বা ফেলার পর কি হতে পারে কমপ্লিকেশন। অ্যাকচুয়ালি যে নার্ভটা অ্যাকচুয়ালি আমাদের মূলত ট্রাইজেমিনাল নার্ভ বলে একটা নার্ভ আছে, সেটাই মুখের যতটা দাঁত আছে, দাঁত বা আমাদের যে আপার জ বলে, আর নিচের যে লোয়ার জ যেটাকে ম্যান্ডিবল বলি, ওটাতে সাপ্লাই করে। তো ওটার সাথে চোখের কোনো এটার কোনো মানে লিঙ্ক নেই, ঠিক আছে। তো ওটা দাঁত ফেললে চোখের কোনো রকমের সমস্যা হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, যাদের মনে এটা একটা প্রশ্ন থেকে যায় যে দাঁত ফেললে চোখের কোনো সমস্যা হতে পারে কি না, তো স্যার কিন্তু এটা ডিটেলসেই বলে দিলেন যে দাঁত ফেললে কিন্তু চোখের লগে কোনো সম্পর্কই নেই, চোখের কোনো প্রবলেম হবেই না। তো আশা করি এই কথা শুনে আপনাদের যে একটা মনের মধ্যে কোয়েশ্চেন থেকে যায় সেটা কিন্তু দূর হবে। আচ্ছা স্যার, অনেকেই কিন্তু মানে দাঁত পরিষ্কার করানোর জন্য আপনাদের ক্লিনিকে গিয়ে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে স্কেলিং বা নানা রকমের একটা পরিষ্কার করান, তো সেটাতে কি আমাদের দাঁতের ক্ষতি হয়? না, সেটাতে ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়। কিন্তু কথাটা কি, যখন ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি, যেটা আলট্রাসোনিক স্কেলিং বলে ওটাকে, যখন ইউজ করি তো অলরেডি মানুষের কি থাকে যে ওখানে প্লাগ বা ক্যালকুলা, যেটা আগের আমি একটা কোয়েশ্চেনে বলেছিলাম, পাথরের মতো জমা হয়ে যায়। তো ওটা যখন আমরা বের করি তখন একটা টুকরো টুকরো একটা ফিল হয়, যে একটা স্টোনের মতো বা একটা পাথরের মতো বাজছে। তো তখন পেশেন্ট একটু অ্যানশিয়াস হয়ে যায়, একটু জিজ্ঞেস করে যে আমার কি দাঁতের টুকরো বেরোচ্ছে, আপনি কি টুকরো বের করে ফেলছেন দাঁত আমার? আদতে অ্যাকচুয়ালি ওটা দাঁতের কোনো অংশই না, ওটা সেই ক্যালকুলাস বা ওই স্টোনের প্রকারের যে ক্যালসিফাইড পার্টটা, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি খাবার থেকেই ওটা মিনারেলাইজ হয়েছে। তো সেটা বের করলে আপনার কী হবে, মাড়ি সুস্থ থাকবে। মাড়ি সুস্থ থাকলে আপনার দাঁত খুব কম বয়সে মোবিলিটি হবে না, দাঁত যেগুলো লড়ে, ঠিক আছে, কিছু অনেক কম বয়সে 30-35 বছর বয়সে আসছে যে দাঁত এখনই লড়ছে,
ঠিক আছে, পেরোডন্টাল প্রবলেম যেটাকে আমরা বলি, মাড়ির সমস্যা, ঠিক আছে, তো সেটার থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন স্কেলিং করলে। আর আপনার ওরাল হাইজিনটাও মেনটেন হলো, সেটাও আপনি একটা, এবং আপনি সুস্থ একটা স্মাইল একটা আপনি এক্সপ্রেস করতে পারবেন সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে এতটা সময় নিয়ে যে আমাদেরকে যেগুলোই প্রশ্ন আমরা করছি এবং আমাদের যেগুলোই অজানা বিষয় সেগুলো কিন্তু স্যার আমাদেরকে ডিটেইলসেই একদম বলছেন। আশা করছি আপনারাও কিন্তু বুঝতে পারছেন। আচ্ছা স্যার, অনেকেরই মানে এটা জানা নেই, একটা প্রশ্ন থেকে যায় যে আরসিটি জিনিসটা কি এবং সেটার কাজটা কি, সেটা যদি আপনি আমাদের দর্শকদের কে একটু বিস্তারিতভাবে বলেন। আরসিটি অ্যাকচুয়ালি এটা ফুল ফর্ম যেটা, এটা হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি প্রথমে যখন নর্মাল একটা মানুষের একটু কালো কালো হয়ে যায় দাঁতের উপরে কেভিটি, যেটা প্রাইমারি যেটা সুপারফিশিয়ালি থাকে, সেটা হয়তো নর্মাল ফিল আপেই ওটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তখন যদি মানুষ ওটাকে নেগলেক্ট করে বা অ্যাভয়েড করে, তাহলে ওই কেভিটিটাই আরও বড় হতে শুরু করে, ঠিক আছে। বড় হতে হতে পাল্প বলে যে 3 নম্বর আমি একটা লেয়ারের কথা বলেছি, ওটাতে যদি একবার ইনভলভ হয়ে যায়, পেনিট্রেট করে, তখনই প্রচণ্ড ব্যথা শুরু হয়। তো তখন আমরা এক্সরে একটা করি চেম্বারে, এক্সরে করে যদি দেখি যে হ্যাঁ এটা ইনভলভ হয়েছে, তখন আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে আরসিটিটা করি। আরসিটিতে মূলত কী হয়, আমাদের যে ভেতরে যে নার্ভ টিস্যুটা আছে আর যে ব্লাড ভেসেলসগুলো আছে, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটাকে ফাইল বলে, ফাইলের মতো নিডলের মতো দেখতে হয়, একটা সুইয়ের মতো আকৃতির, তো ওই জিনিসটা দিয়ে, ওটা দিয়ে আমরা বের করে ফেলি, নার্ভটা বের করে ফেলি আর ব্লাড ভেসেলসটা ক্লিন করি। মূলত আমাদের মেন কথা হলো আরসিটিতে যে ভেতরের যে ক্যানালসগুলো আছে দাঁতের ভেতরে, ওগুলো আমাদেরকে ক্লিন করতে হবে। তো ক্লিন করলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, ঠিক আছে, ব্লাড ভেসেলস নেই, নার্ভস নেই, তো অটোমেটিক পেইনটা রিডিউস হয়ে যায়, ঠিক আছে। তারপর ওটাতে একটা ফিলিং মেটেরিয়াল দিয়ে পুরো কমপ্লিট আরসিটিটা কমপ্লিট করতে লাগে। আচ্ছা, আশা করি সে বিষয়ে আপনারা বুঝতে পারলেন এবং আজকের এই অনুষ্ঠানে যেগুলো বিষয় আমরা আলোচনা করলাম, দর্শক বন্ধুরা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের দাঁত মাড়ি সুস্থ রাখার উপায় কিন্তু আমাদের স্যার বললেন। আশা করি আপনারাও সেগুলো বিষয় মাথায় রাখবেন এবং যে পদ্ধতিতে আমাদের ব্রাশ করা প্রয়োজনীয় সে বিষয় কিন্তু স্যার বলেছেন, আপনারা সেগুলো বিষয়ে কিন্তু মাথায় রাখবেন এবং সেই পদ্ধতি কিন্তু আপনারা ইউজ করবেন। তাহলে আপনাদেরও যদি দাঁতের সমস্যা থাকে তো সেগুলো খুব শিগগিরই কিন্তু সারাতে সম্ভব হবেন। স্যার, আমাদের একটা সময় থাকে অনুষ্ঠানের, তো সময়ও আমাদের একদম শেষের পথে। তো লাস্ট আমার যেটা প্রশ্ন হলো, আমাদের দাঁত এবং মাড়ি আমরা কিভাবে সুস্থ রাখবো, আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি প্রত্যেক দর্শক বন্ধুদের বলেন। সেটাই যেটা আগেও বললাম, আফটার ব্রেকফাস্ট ব্রাশ এবং রাত্রে ঘুমানোর আগে একবার ব্রাশ করতে লাগবে। আচ্ছা, ব্রাশ শুধু করলে হবে না, সাথে ফ্লসিংটাও জরুরি, যাতে দুটো দাঁতের মাঝখানে যেগুলো খাওয়া আটকে আছে ওগুলো যাতে বের হয়ে যায়, এবং সাথে আপনি একটা মাউথওয়াশও ইউজ করতে পারেন, ঠিক আছে। এছাড়াও আপনি যেগুলো তামাক জাতীয় দ্রব্য পদার্থ আছে, যেগুলো যে কোনো স্মোকিং করুন বা আপনার যদি কোনো ড্রিঙ্কিং হ্যাবিট, এছাড়াও আপনি পান গুটকা পান মশলা এগুলো বর্জন করলে আপনার দাঁত অনেকটাই, দাঁত এবং আপনার হোল এজ এ হোল আপনার ওরাল ক্যাভিটিটা সুস্থ থাকবে। আর আর্লি যদি কোনো রকমের ডিজিজ দেখা দেয়, তৎক্ষণাৎই গিয়ে নিকটবর্তী যে কোনো ডেন্টাল সার্জনকে আপনি দেখান, তাহলে আপনি খুব বেশি আপনার কম খরচেই জিনিসটা আগেই আপনার ঠিক হয়ে যাবে। যত আপনি নেগলিজেন্সি করবেন তত আপনার খরচটাও বাড়বে, কষ্টটাও তত বাড়বে। দর্শক বন্ধুরা, অনুষ্ঠানও আমাদের একদম শেষের পথে এবং আজকের এই অনুষ্ঠানে, পুরো অনুষ্ঠানে যে বিষয় আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং স্যার আমাদেরকে প্রত্যেকটা বিষয় কিন্তু সময় নিয়ে কিন্তু যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সে জন্যই কিন্তু ডিটেলসে উনি বলেছেন। তো আশা করি আপনাদের বুঝতে কিন্তু কোনোই সমস্যা হয়নি। তো আপনারাও সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকলে কিন্তু অন্যকেও ভালো রাখতে পারবেন এবং আপনি যদি ভালো থাকেন অন্যকেও কিন্তু ভালো একটি উপদেশ দিতে পারবেন। স্যারকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের আজকে অনুষ্ঠানে এসেছেন এবং অনুষ্ঠানে এসে যে বিষয়ে আমরা আজকে কথা বললাম, আশা করি আমাদের দর্শক বন্ধুরা এবং আমরা সবাই কিন্তু খুব উপকৃত হয়েছি। আগামীতেও আমি আবারও আশা রাখবো আপনি আমাদের স্টুডিওয়ে আরেকবারও আসবেন এবং আরও অন্য বিষয় আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠান শেষ করতে লাগছে স্যার। প্রিয় দর্শক বন্ধুরা, আরও একটি পর্বে আরও অন্য বিষয় আমরা অনুষ্ঠান নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।